ব্লেডের মাইন্ডসেট হচ্ছে মনে করেন মেটাক্রমিক হচ্ছে অনেক অ্যাডভান্সড। T1 টিমে আপনি একমাত্র প্লেয়ার যে কিনা সে প্রত্যেকটা দলেই একবার একবার করে খেলে এসেছে। আমি বলবো বর্তমানে ইএক্সি টিমটা বেশি স্ট্রং, কজ তাদের কাছে এখন ইএক্সি মিথলা আছে, যেটা আমার টাইমে আমি ওনাকে পাই নাই। নরমালি রেড হক্স কি তাদের ফিফথ ম্যান কি পরিবর্তন করবে নাকি হচ্ছে কাফি ভাইকেই রাখবে? আপনারা আমাদের অবশ্যই চ্যাম্পিয়ন হিসাবে দেখবেন এফএফপিসি 2025 এ। আসসালামু আলাইকুম, হ্যালো সুপ্রিয় দর্শক, কি অবস্থা আপনাদের সকলের? আশা করছি কি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্রি ফায়ার ই স্পোর্টস নিউজ এন্ড আপডেট প্রেজেন্স লেটস টক ফ্রি ফায়ার পডকাস্ট সিরিজ, যেখানে আজকের এই পর্বতে অ্যাজ এ হোস্ট হিসেবে রয়েছি আমি আরডিএ জুনিয়র, এবং আমার সাথে আজকে যুক্ত রয়েছে টিম রেড হক্সের একজন বিধ্বংসী রাশার, দ্যাট ইজ আর এইচ কে কুটুস এ কে এ তাহসিন হাসান রুদ্র। সো ফার্স্ট অফ অল কুটুস, কেমন আছেন আপনি? এই তো ভাই, ভালো আছে আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এবং আমাদের এই লেটস টক ফ্রি ফায়ারের প্রথম এপিসোড কিন্তু আজকে থেকে প্রায় আরো 2 বছর আগে সেখানে অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই জায়গাতে আমাদের গেস্ট হিসেবে ছিল আমাদের এক্সট্রিম এক্স এর একজন মাস্টার মাইন্ড, দ্যাট ইজ কাজী। অ্যান্ড আজকে আমাদের এপিসোড 2-তে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছে রেড হক্স থেকে কুটুস। তাকে আমরা কিছু প্রশ্ন সেখানে করব এবং দেখব যে আমাদের কুটুস ভাই সেগুলোর অ্যান্সার কিভাবে করে। সো কুটুস, আপনি কি প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, প্রস্তুত, করতে পারেন আপনি। আচ্ছা, সো প্রথমত আপনার জন্য যেই প্রশ্নটা আমার, সেটা হচ্ছে যে উই নো কি আমাদের সামনে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025 কিন্তু ইতিমধ্যেই কোয়ালিফায়ার্স রাউন্ড শেষ হয়ে গিয়েছে। এখন বাকি আমাদের এই জায়গা থেকে কারা কারা কোয়ালিফাই করবে এবং পরবর্তী রাউন্ড পর্যন্ত কারা কারা যাবে। সো এই টুর্নামেন্টটা নিয়ে আপকামিং আপনাদের প্রস্তুতি কেমন? আমাদের প্রস্তুতি বলতে গেলে একদম টপ নচ। আমরা যেভাবে প্রি প্ল্যান করে রাখছি, আমাদের যদি ওইভাবে যেতে পারি দেন আপনারা আমাদের অবশ্যই চ্যাম্পিয়ন হিসাবে দেখবেন এফএফপিসি 2025 এর, আশা করা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো লাইক নরমালি কি মানে পুরো দলের মধ্যে কি মাইন্ডসেট এইটাই যে হ্যাঁ আমরা হ্যাঁ, পুরা চ্যাম্পিয়ন? দলের প্রত্যেকটা প্লেয়ারই রেডি, প্রত্যেকটা প্লেয়ারই এখন গেমে ফুললি ফোকাসড, এবং তারা সবাই চায় যাতে তারা এফএফবিসি 2025 চ্যাম্পিয়ন মারতে পারে এবং নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারে। সো দ্যাট ইজ গ্রেট। ওয়েল, ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025 কে ঘিরে ওভারঅল এখনো পর্যন্ত দলগত প্রস্তুতি কেমন? দলগত প্রস্তুতি ভাই অনেক ভালো। আমরা ডে বাই ডে আমাদের যে বন্ডিংটা ওটা আরো স্ট্রং করার ট্রাই করতেছি, আমাদের কোঅর্ডিনেশন আরো কোঅর্ডিনেটেড করার ট্রাই করতেছি, আর আমরা ট্রাই করতেছি যাতে আমরা আরো একজন আরেকজনকে সাপোর্ট হয়ে সাপোর্টিভ হিসাবে খেলতে পারি। এন্ড চলতেছে, ভালোই চলতেছে। লাইক প্রস্তুতির মধ্যে তেমন কোনো ত্রুটি অথবা টিমের মধ্যে কি এখনো পর্যন্ত ওইরকম কিছু দেখা দিয়েছে? ত্রুটি বলতে আমাদের ভুল অনেক কিছু আছে। সম্প্রতি আপনারা একটা পোস্টের মাধ্যমে দেখেছেন আমাদের কোচ হিসাবে সাউথ এশিয়ার বেস্ট কোচ যাকে আমরা বলি ডিউকার ভাই, উনি হুম। আছে আমাদের সাথে, এবং উনি আমাদেরকে গাইড করতেছে, এবং অনেক ছোট ছোট ভুল যেগুলো আমরা করে থাকি ওগুলো সংশোধনের প্রচেষ্টা চলছে, এবং আশা করি ঠিক হয়ে যাবে এগুলো সব। অফ কোর্স। ওয়েল, কোনো বিশেষ স্ট্র্যাটেজি বা ট্রেনিং রুটিন আছে কি টিম রেড হক্স এর বর্তমান সিচুয়েশনে? আপাতত ট্রেনিং রুটিন নাই, বাট স্ট্র্যাটেজি আমাদের অনেক কিছু চলছে, অনেক নিউ টাইপের অনেক কিছু যেগুলো আমরা কখনো ভেবেও দেখি নাই আমাদের। ওইগুলা সবকিছু এখন আমরা ট্রাই আউট করব, অনেক কিছু করব, আপনারা জাস্ট দেখতে পারবেন, সম্প্রতি দেখতে পারবেন খুব যে কি করি আমরা। ওকে। সো নতুন মেটা বা প্যাচ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি অথবা আপনাদের যেই ৪ জন প্লেয়ার আছে তাদের যেই দৃষ্টিভঙ্গিটা সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আসলে নতুন যে মেটাটা চলতেছে এখানে আমরা সবাই স্কোয়াডে ইউজ টু হয়ে গেছি। মেটাটা অনেকটা লং টাইম ধরে চলতেছে, যে M590 এর মেটাটা, মেটা জি। বলতে গেলে M590 এর। তো আমাদের সবাই মূলত ইউজ টু আছে মেটাটাতে, এবং সবাই নিজের রোলটা বুঝে যে কি করা লাগবে, কি করলে ভালো হবে, এবং এইভাবেই আমরা কন্টিনিউ করতেছি, এবং ভালোই যাচ্ছে আমাদের এই মেটার সাথে, খুব সুন্দর খাপ খোয়াই নিছি আমরা। ওয়েল কুটুস, বিগত কিছুদিন যাবৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেড হক্স এর যতগুলো প্লেয়ার রয়েছে, লাইক আপনি বলেন, ব্লেড বলেন, দেন ফ্লিকার তো অলরেডি রয়েছে, নেজাদ, সবাই কিন্তু প্রত্যেকটা রোলে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং তারা নিজেদেরকে সেখানে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। সো এইটা নিয়ে দলের মধ্যে বিশেষ কোনো কিছু কি চলছে? না, আসলে আমাদের যিনি আইজিএল ব্লেড ভাইয়া, উনি আমাদের বলে সবাইকে ভার্সেটাইল প্লেয়ার হতে হবে। মানে এমন না যে তুমি একটা সিঙ্গেল রোলে খেলো বলে তুমি আরেকটা রোলে নিজেকে খাপ খাওয়াইতে পারবা না। ওনার কথা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারকে প্রত্যেকটা রোলে ভার্সেটাইল হতে হবে, সবকিছু পারতে হবে, যাতে একজন মরেও গেলেও আরেকজন সেই রোলটা পারফেক্ট ভাবে নিভাইতে পারে। দ্যাটস ওয়াই আমরা সবাই ভার্সেটাইল ভাবে খেলা ট্রাই করতেছি, যাতে সবাই অলরাউন্ডিং পারফর্মিংটা করতে পারি আমরা।
এই টুর্নামেন্ট বর্তমানে যে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ চলছে, এই টুর্নামেন্টে দল বা আপনাদের নিজেদের দলের অথবা আপনার লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা। এটাই এটা বর্তমানে আমার লক্ষ্য। অ্যান্ড আই থিংক সো দলের লক্ষ্য সেম জায়গাতে গিয়ে স্টাক করবে। জি জি। আচ্ছা। ওকে, সো দর্শকের প্রত্যাশা বা কমিউনিটির চাপ অনুভব করেন কিনা? এবং বর্তমানে যেহেতু দল আরো উপরের দিকে ডে বাই ডে উপরের দিকে উঠে যাচ্ছে এবং ফ্যান্সদের প্রত্যাশাও বেড়ে গিয়েছে। সো এই ক্ষেত্রে চাপ কি বেশি প্রকার ফিল হয় কিনা আগের তুলনাতে? আসলে ইন গেম কোনো চাপ হয় না, বাট ওই যে প্রত্যাশার বিষয়টা আমরা আমাদের ফ্যানরা আমাদের উপর বিশ্বাস রাখে, তো ওদের আমাদের আরো ভালো পারফর্ম করা লাগে। আমরা যদি সব টুর আর কি, যে সব টুর মনে করেন কোয়ালিফায়ার্স থাকে, ওগুলো আমরা সিরিয়াসলি না খেলতে চাইলেও আমাদের খেলা লাগে, কারণ আমাদের ফ্যানরা দেখতেছে, আমাদের উপর আশা করে আছে যে আমরা ভালো পারফর্ম করব। তাই সবসময় পারফর্ম করাই লাগে আমাদের আর কি। তো আর ওনাদের নিরাশ করতে চাই না আমরা, তাই। ওকে, সো দ্যাট ইজ গুড। অ্যান্ড প্রতিপক্ষ দলের মধ্যে কে সবচেয়ে বিপজ্জনক মনে হয় বর্তমান সিনারিওতে? প্রতিপক্ষ দলের বলতে বলতে ভাই, অ্যাজ যদি গেমের ভিতরকার হয় তাহলে এক্সট্রিম এক্স আমার ভাই ব্রাদার সবাই, যাদের সাথে আমি পুরাটা দিন স্পেন্ড করি, তো ওরাই গেমের ভিতরে। গেমের বাইরে এরকম কেউ নাই, গেমের বাইরে সবাই ভাই ব্রাদার আমরা, বাট আ দলগতভাবে এক্সট্রিম এক্সই। আচ্ছা, মানে আ এখন বর্তমান সিনারিওতে আপনার মানে আপনার পার্সোনালি অথবা আপনার দলের মনে হয় যে দেশে একমাত্র এক্সট্রিম ইএক্সই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় রাইভাল। জি জি জি। এই ছাড়া আর কাউকে রাইভাল মনে হয় না। না না না। মনে না হওয়ার কারণ? মনে না হওয়ার কারণ, লং টার্ম ধরে জাস্ট এই ডিবেটটাই চলতেছে, এক্সট্রিম এক্স আর রেডক্স। বাকি কোনো টিম অতটা শাইন করতে পারে নাই যতটা এত লং টার্মে তাদের করা উচিত ছিল, এই জন্যই আর কি। মানে ধরেন আপনার লাইক ফায়ার পাওয়ার দেন স্ট্র্যাটেজি এভরিথিং এর দিক থেকে দেখেন, আপনাদের ফায়ার পাওয়ারের হুম, রাইভেলরি বলতে অনেক টিম আছে, ফায়ার পাওয়ার অনেক টিম স্ট্রং, বাট স্ট্র্যাটেজি, রাইভেলরি, কোঅর্ডিনেশন, এগুলো সব অনুযায়ী একটা টিমের যেগুলো দরকার একটা প্রপার ফাইটের জন্য, সেগুলো হুম। জাস্ট আমি মনে করি বাংলাদেশে আমরা বাদে জাস্ট এক্সট্রিম এক্স এর কাছেই আছে, বাকি কোনো টিমের কাছে নেই। আচ্ছা, সো দ্যাট ইজ গুড। লাইক আপনি সেখানে বলতে চাচ্ছেন যে নরমালি ফায়ার পাওয়ার এবং স্ট্র্যাটেজি এর দিক থেকে বর্তমান সিনারিওতে এক্সট্রিমই এক্স আপনাদের একমাত্র অপোনেন্ট হিসেবে দাঁড়াতে পারবে, বাকি কোনো টিম না। জি জি, বলা যায়। গুড। অ্যান্ড ওয়েল, এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে মানে আপনি আপনার ই-স্পোর্টস লাইক আপনার গেমের যেই জগৎটা এবং আপনার পার্সোনাল যে লাইফটা এই দুটোকে কিভাবে আপনি ব্যালেন্স করেন? এটা মনে করেন আমি আমার একটা শিডিউল আছে, আমি সকালের দিকে নিজের পার্সোনাল লাইফটায় ফোকাস রাখি, হুম। এন্ড রাতে আমার টুর্নামেন্ট থাকে। দেন রাতে যা গ্রাইন্ডিং করার আমি লেট নাইটে গ্রাইন্ডিং করি, মানে মিড নাইট আর কি, একটার পরে। দেন মিড নাইট গ্রাইন্ডিং করে দেন ঘুমায়, আবার সকালে উঠে আমার রেগুলার যে লাইফটা মানে পার্সোনাল লাইফ, পড়াশোনা, এগুলো সব সকালের ভিতরে মেনটেন করে ফেলি। তো এইভাবেই যাচ্ছে আর কি, সকালটা রিয়েল লাইফে দেই আর রাতটা গেমিং লাইফে। আ মানে এই যে সকালটা আপনি রিয়াল লাইফ এ দিচ্ছেন, রাতটা আপনি পুরো রাতটা হচ্ছে গেমিং লাইফ এ দিয়ে দিচ্ছেন। সো জি জি। এই দুটো জিনিস একসাথে মেইনটেইন করতে আপনার কি প্রতিকূলতার মুখোমুখি হতে হয়? শুরুতে সমস্যা হইতো যে এইভাবে আমি মেইনটেইন করতেছি, ২ টা লাইফ এমনি মেইনটেইন করতে কষ্ট তো হয়। আপনিও জানেন, হুম। আপনারও করা লাগে। এখন কষ্ট তো করা লাগবেই ভাই। এখন কিছু করার নেই। স্পোর্টস লাইফ একটা প্যাশন আরকি। এখন করা লাগবেই প্যাশনটা ঠিক রাখতে। আচ্ছা। আ লাইক আপনার ধরেন মানে হেলথ এর তেমন কোনো ইফেক্ট পড়ে কিনা অথবা না, মেন্টালি না, তেমন না। কোনো প্রেশার ফিল করেন কিনা আপনি যেই না, না, এরকম কিছু ফিল করি না আমি। ওকে, সো দ্যাট ইজ গুড। একটা ভালো মেন্টালিটি নিয়ে কিন্তু আপনি সেখানে এগোচ্ছেন। অ্যান্ড পরিবারের মানে আপনি যেই বর্তমানে যে স্পোর্টস লাইফটাতে রয়েছেন, এটাতে আপনার পরিবার বা কাছের মানুষজনের আপনার প্রতি রিঅ্যাকশনটা কেমন? আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ। আমার মা, আমার বাবা দুজনই খুবই সাপোর্টিভ আমার এই স্পোর্টস প্রতি, কিংবা উনারা কখনো আমাকে বাধা দেয় না কোনো কিছুতে। আমি যেটা চাই সেটা সবই মানে ঠিকই আছে। ফ্যামিলিগত কোনো প্রেশার নেই আমার। আর কাছের মানুষজনের? একটা টাইমে ছিল প্রেশার, বাট এখন নেই। কাছের মানুষজন কি, তারও কোনো সমস্যা নেই। মানে সম্পূর্ণ লেভেলে সাপোর্ট প্রোভাইড করে উনি আপনাকে। হ্যাঁ, হ্যাঁ। সবাই সম্পূর্ণরূপে সাপোর্ট প্রোভাইড করে আচ্ছা। আমাকে। মানে আমরা তো জানি যে ধরুন লাইক একটা সময়তে এরকম টাইপও চলে আসে যে আ সময় না দেওয়া পরিবারকে অথবা কাছের মানুষজনকে সময় না দেওয়ার কারণে তারা একটুখানি হুম। মাইন্ড করে। সো ঐরকম মাইন্ড সেটআপ কি মানে কারো কি হইছে কিনা যে না ও সারাদিন দেখতেছি যে এই জায়গায় বইসা আছে অথবা আমাকে সময় হয়, দিচ্ছে না? হয়। হয় ভাই, এরকম প্রতিদিনই হয় বলা যায়। বাট কি আর করার ভাই। মেইনটেইন তো করা লাগবেই।
জি, অবশ্যই মেইনটেইন তো করা লাগবে ভালো কিছু হতে হলে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেই পরবর্তী সেশনটাতে যাব সেটা হচ্ছে যে গুজব, ট্র্যাশ টক অথবা হেলথি রাইভালরি ব্যাপারটা নিয়ে। সো সর্বপ্রথম যে বিষয়টা যে কারো বিরুদ্ধে জেতার আলাদা মোটিভেশন এখনো পর্যন্ত তৈরি হয়েছে কিনা? অথবা বর্তমানে সেই মোটিভেশনটা কার বিপরীতে রয়েছে? যে তাদের বিরুদ্ধে আমাদের একটা সময় না একটা সময় জিততেই হবে, এরকম টাইপ? ইন্ডিয়ান যে টিমগুলো আছে সবগুলা টিমের এগেইনস্টে আমরা অলরেডি WNT তে এটা দেখাইছি আমরা কি পারি। বাট এখনো মোটিভ আছে আমাদের যে আমরা ইন্ডিয়ান টিমগুলোর এগেইনস্টে পারফর্ম করব। তাদের দেখাবো যে আমাদের এবিলিটি কতটা। ইয়েস, অফ কোর্স। অ্যান্ড নরমালি এরকম কোনো ইন্ডিভিজুয়াল টিম আছে যেটাকে হচ্ছে আপনারা ডাইরেক্ট একদম মানে ইন্টারন্যাশনাল হতে পারে, ন্যাশনাল হতে পারে, ডাজন্ট ম্যাটার যে না এই টিমটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। এদের সাথে আমাদের ফাইট গুলো হলে অথবা এদের সাথে যখন আমরা কম্পিট করতে চাই, আমাদের জিনিসগুলো বের করতে একটুখানি কষ্ট হয়। এরকম কোনো টিম? না, এরকম কোনো পার্টিকুলার টিম নাই। দেখেন 4v4 এ আমরা প্রত্যেকটা টিমের সাথেই ফাইট বের করার মতো ক্ষমতা রাখি। তো এরকম কিছু ফেস করি না। ইটস মিন মানে এরকমভাবে এখনো পর্যন্ত তেমনভাবে ভাবা হয়নি কোনো না, কিছু। না, না। কোনো পার্টিকুলার টিমকে নিয়ে ভাবা হয় না এরকম। হুম, আচ্ছা যেহেতু ডোকার ভাই ইতিমধ্যে হচ্ছে টিম রেড হকস এর কোচ হিসেবে জয়েন করেছে এবং উনি নরমালি ইন্ডিয়ান টিমস এবং ইন্টারন্যাশনাল টিমস এর হচ্ছে ওনার আইডিয়া বেশি। মানে ওই টিমস জি, গুলো জি। সম্বন্ধে উনি বেশি রিলেট করে। সো হুম। টিমস এর মধ্যে কি এখনো পর্যন্ত তেমন কোনো বৈঠক হয়েছে ইন্টারন্যাশনাল টিম অথবা সেই ইন্ডিয়ান টিমস গুলোকে নিয়ে? ইন্ডিয়ান টিমস গুলোকে নিয়ে বৈঠক হয় নাই। বাট আমরা ফলো করি। উনি আমাদেরকে দেখায় যে কিভাবে বাইরের দেশের যে বড় টিমগুলো আছে যারা ওয়ার্ল্ড সিরিজে পার্টিসিপেট হুম। করছে, পরে ফিফা সি ইনভিটেশনাল চলছে। ওইখানে যারা পার্টিসিপেট করছে ব্রাজিলের টিমগুলা যে ওরা কিভাবে পারফর্ম করে, ওদের কোঅর্ডিনেশনটা কোন লেভেলের। তো উনি আমাদের পার্সোনালি বুঝায় যে কিভাবে এরা পারফর্ম করে, এদের কোঅর্ডিনেশনটা কোথায়, এরা কিভাবে কোন রোলটা পালন করে। তো দেখা হয়। আম মাঝেই আ দেখা হয়। লাইক মানে এখনো আপনারা কি সেখানে স্ট্র্যাটেজি ওয়াইজ কি আপনাদের ধরেন প্রতিদিন প্রতিনিয়ত কি বৈঠক হয়? নাকি ধরেন কিছুদিন পর সেখানে হচ্ছে না, বিভিন্ন না। যখন প্রতিদিন রাতেই আমরা আমাদের গেমগুলা এনালাইজ করি। আমরা যে গেমগুলা খেলছি, মানে যে ম্যাচগুলা গেছে আমাদের, দেন যে ম্যাচগুলা চলতেছে বড় যেমন সি ইনভিটেশনাল, পরে ব্রাজিলের কোপা চলতেছে। তো ওইগুলো আমরা দেখি, এনালাইজ করি। এটা রেগুলার রুটিন আমাদের, হুম, রেগুলারই হয়। আচ্ছা একটা প্রশ্ন সেখানে থাকছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দেখুন উই নো কি কোচের দিক থেকে যেটা আপনি বলেছেন যে ডোকার ভাই নিঃসন্দেহে মানে একজন সেরা কোচ, একজন সেরা অ্যানালিস্ট। বাট ডোকার ভাই কেন? কারণ এর পাশাপাশি কিন্তু অনেকেই আই মিন অনেক বড় কোচরাও রয়েছে, অনেক ভালো অ্যানালিস্টরা রয়েছে। সো সেই ক্ষেত্রে আপনারা কি ভেবে হচ্ছে ডোকার ভাইকে নিজেদের দলে ফিরিয়েছেন? ডিউকার ভাইকে আমরা অনেকদিন ধরে ফলো করতাছি পার্সোনালি আমি, যে ভাইয়ের এনালাইজেশনটা কোন লেভেলের, এবং উনি অনেক বড় টিমের সাথে কাজ করছে লাইক ফ্লুক্সো, হুম, দ্য গ্রেটেস্ট টিম আমি বলবো ফ্রি ইয়েস, ফায়ারের। তো যে এই লেভেলের একটা টিমের সাথে কাজ করছে, কোল্যাব করছে, তো তার তার সে কেন নয় আপনি বলেন? সে তো অবশ্যই। ইয়েস অফ কোর্স সেরা এইজন্যই দলে। ডিউকার ইয়েস। ব্রো। আচ্ছা এবং ভবিষ্যতে যেহেতু অনেক বড় টুর্নামেন্ট আপনাদের সামনে রয়েছে, অনেক বড় হাইপ মোমেন্ট জি। সেখানে আপনাদের সামনে রয়েছে। তো ভবিষ্যতের কোনো ম্যাচ নিয়ে আ আপনারা মানে তেমনভাবে হাইপড হয়ে রয়েছেন কিনা বর্তমানে? এফএফডিসি ফাইনাল নিয়ে আমি খুব হাইপড হয়ে আছি। বিকজ ওইটা আমাদের চ্যাম্পিয়ন হওয়াই লাগবে। ওইটা যদি চ্যাম্পিয়ন না হতে পারি তো এতদিন ধরে পারফরম্যান্স করার কোনো মূল্যই থাকবে না। তো ওইটার জন্য হাইপড হয়ে আছি আমি। আচ্ছা এবং বর্তমানে যেহেতু উই নো কি ইন গেম কোয়ালিফায়ার্স এ সেখানে আপনারা একটা স্টেবল সিচুয়েশন এ রয়েছেন। মানে জি, আপনারা জি। ওয়ান কাইন্ড অফ বলা যেতে পারে যে নেক্সট রাউন্ডের জন্য অথবা স্প্লিট 1 এর জন্য অথবা স্প্লিট 2 এর জন্য আপনারা কোয়ালিফাইটা প্রায় ডান করে ফেলেছেন। সো ইন গেম কোয়ালিফায়ার্স এ যেহেতু আ যে রুলসটা ছিল লাইক ১৫ ম্যাচের মধ্যে ৫ টা ম্যাচ কাউন্ট করা হবে। সেই ক্ষেত্রে কি আপনারা ওই জায়গাতে তেমন কোনো প্রেশার ফিল করেছেন কিনা? প্রেশার বলতে আমাদের যে আমরা যে টপ 1 করতে পারি না এটা হচ্ছে হ্যাকারের জন্য। ২ টা ম্যাচ আমাদের হুম, ম্যাচে হ্যাকার করছিল। তো দ্যাটস হোয়াই আমরা টপ 1 করতে পারিনি। যে হ্যাকার ম্যাচটা করছিল ওইটাও আমরা ৩৮ কিলে বইয়া করছি। বাট ওইটা আমাদের 70 অ্যারাউন্ড কিল হয়ে যাওয়ার কথা ছিল। হুম, বাট করতে পারি নাই হ্যাকারের জন্য। তো এইটাই আরকি। তাছাড়া প্রেশার ফিল করি নাই আমরা। কজ রামাদান কাপ যেটা গেল ওই অলরেডি আমরা টপ হয়েছিলাম ওইটায়। হুম। তো আমাদের এক্সপেরিয়েন্স আছে যে ওপেন কোয়ালিফায়ার্স এ কিভাবে খেলতে হয়। তো প্রেশার হয় নাই আমাদের। ওকে। সো কুটুস আমাদের এখন কিন্তু আমরা এন্ট্রি করব আমাদের র‍্যাপিড ফায়ার রাউন্ডে। যেখানে আপনার জন্য কিছু ছোট্ট টক মিষ্টি ঝাল কিছু প্রশ্ন রয়েছে সেগুলোকে আপনাকে আমি প্রশ্ন করব, আপনাকে হচ্ছে উত্তর দিয়ে দিতে হবে। তো জি, জি। চলুন আমরা হচ্ছে আমাদের র‍্যাপিড ফায়ার রাউন্ডে এন্ট্রি করি। ফার্স্ট অফ অল যে প্রশ্নটা সেটা হচ্ছে আ ইন গেম নাম
বনাম বাস্তব নাম? আমার বাস্তব নাম হচ্ছে তাহসিন হাসান রুদ্র, আর ইন গেম নেম হচ্ছে আমার আরএইচকে কুট্টুস। আচ্ছা, কার এম সবচেয়ে ভয়ঙ্কর দলের মধ্যে? ফ্লিকার। বেকার। সবচেয়ে হাস্যকর ইন গেম মুহূর্ত? আমরা একটা লঞ্চ প্যাডে 4 জন যায়, 4 জন এক লাইন মাইনে ফেটে মরে গেছি। আচ্ছা, ফ্রি ফায়ার স্পোর্টস নিউজ এন্ড আপডেট না থাকলে কি করতেন? না থাকলে কি আর করতাম, যে বর্তমানে যে নিউজ গুলা চলতেছে ওগুলা আমরা রেগুলার যে নিউজটা পাই ওটা পেতাম না আর কি, নিউজ পেতে সমস্যা হইতো। আচ্ছা, অবশ্যই, অবশ্যই। এবং আপনার মতে ফ্রি ফায়ার স্পোর্টস নিউজ এন্ড আপডেট কমিউনিটির ওভারঅল সবকিছুতে কতটুকু অবদান রাখছে? অনেক অবদান রাখে, কজ কমিউনিটিতে যেটা হচ্ছে যেটা চলমান সবকিছু অবশ্যই সকলের জানা উচিত, অডিয়েন্স হোক প্লেয়ার্স হোক। তো এটার জন্য একটা নির্দিষ্ট পেজ থাকা ভালো, এবং ক্রিয়েট করি লাবিব ভাইকে যে এই টাইপের একটা পেজ উনি ক্রিয়েট করছে এবং কন্টিনিউ রাখতেছে, ধন্যবাদ ওনাকে। অবশ্যই, অবশ্যই। উনাকে অনেক, অনেক ধন্যবাদ। এবং আমি একটা ব্যক্তিগত প্রশ্ন কুট্টুস আপনার কাছ থেকে জানতে চাইবো যে, আ বাংলাদেশের ওয়ান অফ দ্যা মোস্ট T1 টিমে আপনি একমাত্র প্লেয়ার যে কিনা সে প্রত্যেকটা দলেই একবার, একবার করে খেলে এসেছেন। জি, তো জি, জি। সো প্রত্যেকটা দলের স্ট্র্যাটেজি এর সাথে আরএচকে স্ট্র্যাটেজির ব্যবধানটা কোথায়? স্ট্র্যাটেজিগত কোনো খুব একটা ব্যবধান এতদিন ছিল না, বর্তমানে হবে আস্তে আস্তে ডে বাই ডে স্ট্র্যাটেজিগত ব্যবধান হবে। বাট ব্যবধানটা হচ্ছে ফায়ার পাওয়ারে। এই রেড হক্স এর ফায়ার পাওয়ার নেক্সট লেভেল, দ্যাটস হুম। ওয়াই তারা রেড হক্স। তো এইটাই ফায়ার পাওয়ারের জন্য ওরা এতটা আগানো সবার থেকে। আচ্ছা, বুঝতে পেরেছি। এবং সেক্ষেত্রে কুটুস আপনার যে ১ম ই-স্পোর্টস এ যখন আপনি এসেছেন, সেখান থেকে যখন আপনার ১ম টিম, ওই টিমের জি। এক্সপেরিয়েন্স এর সাথে রেড হকস টিমের এক্সপেরিয়েন্স এর ব্যবধানটা কতটুকু এবং সেটা কেমন আকাশ ব্যবধান? পাতাল ভাই, আকাশ পাতাল তফাৎ। কজ আমি যে হ্যাঁ, টিমে শুরু করছিলাম আমি হচ্ছে একদম রেগুলার স্টুডেন্ট, মনে করেন যে আমার গোল্ডেন লাগবেই এই টাইপের স্টুডেন্ট। এখন আমি জাস্ট টুর্নামেন্ট হিসাবে খেলতাম বিকালে স্ক্রিম, জাস্ট 4টা 5টা স্ক্রিম খেলতাম, এটাই হচ্ছে আমার প্রথম টিমের এক্সপিরিয়েন্স। ডে বাই ডে আমি টিম চেঞ্জ করছি যখন, তখন আমার স্পোর্টস এর এক্সপিরিয়েন্স ঠিক হয়েছে। বাট ওই টাইমে জাস্ট আমি স্ক্রিমই খেলতাম, আমি টাইম দিতে পারতাম না গেমে, আমার পড়াশোনা রেগুলার ছিল অতিরিক্ত। দ্যাটস ওয়াই তফাৎ আকাশ পাতাল। আচ্ছা। এবং ওই দলগুলোকে ছেড়ে যখন আপনি ধীরে, ধীরে হচ্ছে T1 এর দিকে অগ্রসরিত হন, আ আপনার আমি জাস্ট ইন্ডিভিজুয়ালি জানতে চাইবো যে EXE এবং JB এই দুটো দলের মধ্যে যুক্ত হওয়ার মেইন মোটিভটা কি ছিল আপনার? আমার সবসময় প্ল্যানিং এই লাইফে ছিল যে বাংলাদেশের যত প্রকার টুর্নামেন্ট হবে কিংবা যত বড় টাইটেল থাকবে ওইগুলো আমার লাগবে। মানে ইয়েস। সব টাইপের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া লাগবে, এমন না যে আমার ইন্ডিভিজুয়ালি বেস্ট প্লেয়ার হওয়া লাগবে, এই টাইপের আমি ভাবনা কখনো রাখি নাই নিজের ভিতরে। হুম, তো যেহেতু চ্যাম্পিয়ন হওয়া লাগবে তাই আমি ডে বাই ডে যেই টিমে গেলে ভালোভাবে চ্যাম্পিয়নের দিকে অগ্রসর হওয়া যাবে ওরকম ইচ্ছা। ইএক্সি থেকে জেবির কাইনা আমার একটু পার্সোনাল সমস্যা হয়েছিল, দ্যাটস ওয়াই টিমের ভিতরে, দ্যাটস ওয়াই আমি লিভ নিছিলাম, এইটাই। আচ্ছা। IGL এর ক্ষেত্রে সে জায়গাতে EXE, JB থেকে রেড হকস এর IGL ব্লেড, আ ওনাদের মধ্যে ব্যবধানটা কোথায় আপনি দেখছেন? ব্লেডের মাইন্ডসেট হচ্ছে মনে করেন মেটাক্রমিক হচ্ছে অনেক অ্যাডভান্সড, ওই অনেক হুম, বেশি অ্যাডভান্সড হয়ে গেছে। ওনাদের এক্সপিরিয়েন্স আছে, ওনারা ওয়েল এক্সপিরিয়েন্স ব্লেড থেকে। বাট হুম। ওই যে ব্লেডের যে ব্রেনটা যেই যেই টাইমে যেটা চলে ওটা আর কি ম্যাচ করাইতে পারে না আর কি সবাই, দ্যাটস ওয়াই আরএইচকে একটু আগায় থাকে। অবশ্যই। এবং আরো একটা প্রশ্ন যেটা কিনা অডিয়েন্স অনেক সময় করে থাকে সেটা হচ্ছে যে অন্যান্য টিমগুলো যেখানে যদি আপনি দেখেন তাহলে EXE এর যিনি IGL কাজী ভাই উনি মিড রেঞ্জে খেলে। দেন আমাদের JB এর IGL সেক্ষেত্রে ফ্রিক 22 উনি একদম ব্যাক লেনে অথবা মিড মিড রেঞ্জে খেলে। কিন্তু ব্লেড উনি ফ্রন্ট লেন প্লেয়ার একদম সামনাসামনি। সো সেই ক্ষেত্রে জি, জি। আপনার কি মনে হয় না যে সামনে থেকে ব্লেড টিমকে প্রতিনিধিত্ব মানে করাটা একটুখানি বেশি ক্রিটিক্যাল হয়ে যায়? আসলে ওটা ডিপেন্ড করে আপনাদের কোঅর্ডিনেশন কেমন, আপনি কতটা হুম, ওর কথা বুঝতেছেন। যদি আপনি প্রপারলি বুঝতেছেন যে ও কি বুঝাইতে চাইতেছে, ও কি করতে হুম, চাইতেছে, যখন আমরা সবাই বুঝি তখন আমাদের কোনো সমস্যা আর হবে না। আর আমি গর্বের সাথে এটা বলতে পারি যে আমার টিমের যে 4টা প্লেয়ার সবাই হুম। একদম একজন আরেকজন মনে মনে কি ভাবতেছে এটা পর্যন্ত বুঝতে পারে, দ্যাটস ওয়াই আমাদের পারফরমেন্স ভালো হয়। ওকে, সো দ্যাট ইজ গুড অ্যান্ড ওয়েল অবশ্যই অ্যান্ড এখন হচ্ছে আমরা কিছু অন্যান্য প্রশ্নের দিকে হচ্ছে অগ্রসরিত হব যে আ আমরা জানি যে বর্তমান সিনারিওতে টিম রেড হকস এর প্রত্যেকটা প্লেয়ার নতুন প্লেয়ারদের জন্য একেকটা আই মিন ইন্সপিরেশন আরকি সেক্ষেত্রে বলা যায়। সো নতুন অ্যাথলিটদের জন্য আপনার কোনো টিপস অ্যান্ড ট্রিকস যদি আপনি প্রোভাইড করতেন?
দেখেন মেটা যেটা চলতেছে এই মেটাতে নিজেকে ভালো প্লেয়ার বানানোর চান্স অনেক বেশি। অনেক বেশি হুম। আপনারা নিজের প্রতি কাজ করলে যতটা আপনারা গ্রাইন্ড করবেন ততটা বেশি পারফর্ম করতে পারবেন আপনারা। আর এই মেটাতে খেলা খুব একটা কঠিন না। আপনারা চাইলেই ভালো রাশার হইতে পারবেন। জাস্ট আপনাদের প্র্যাকটিস করতে হবে আর গেম সেন্সটা আরো বাড়াইতে হবে। ইম্পর্টেন্সটা বেশি গেম সেন্সে দিবেন তাহলে আপনারা ভালো খেলতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। অ্যান্ড একটা মানে আমার জন্য একটা ব্যক্তিগত প্রশ্ন যে কুটুস, আমি যদি একজন ভালো প্লেয়ার হইতে চাই তাইলে আমার কি করতে হবে? তাহলে ভাই আপনি কাস্টিং বাদ দিয়ে ভাই গেম খেলা শুরু করেন ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো যারা এবার ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ খেলছে না, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? মন খারাপ করার কিছু নাই। এটা তো কেবল শুরু। 2026 আমার মনে হয় যে গেমের সবথেকে প্রাইম টাইম যাবে 2026 সালটা। তো গ্রাইন্ড করতে থাকেন আপনারা। মন খারাপ করার কিছু নাই। আরো সুযোগ আসবে। আরো বেশি সুযোগ আসবে। কেবল তো শুরু হয়েছে জাস্ট জিনিসটা। ওকে, সো কুটুস, আপনি মানে আপনার নরমালি এই ই-স্পোর্টস জগতে আসার পেছনের কাহিনীটা, পুরো কাহিনীটা যদি আমাদেরকে একটু আপনি খুলে বলতেন যে কিভাবে আপনার এই স্পোর্টস এ আসা, দেন কিভাবে আপনার ১ম দলটাকে বাছাই করা এবং কিভাবে আপনার এই গেমের মধ্যে এন্ট্রিটা করা? সো গেম তো আমি খেলি অনেক আগে থেকে আমার এলাকার ভাই ব্রাদারদের সাথে 2019 সাল কিংবা 18 লাস্টের দিক থেকে গেম খেলি। তো হুম, মেইনলি আমরা খেলতাম কাস্টম, আনলিমিটেড এইগুলা। আমি গেমে খুব একটা টাইম দিতাম না শুরুর দিকে। দেন 2020 এর দিকে আমি একটা স্কোয়াড জয়েন করি যেখানে জাস্ট টিম এগুলা খেলতাম। দেন ওইভাবে ওই সালটা জাস্ট স্পেন্ড করি। তারপরে আস্তে, আস্তে ওই স্কোয়াড থেকে আমি টিম অ্যাটোজে আসি। অ্যাটোজ স্পোর্টস আপনারা অনেকেই চিনে থাকবেন। ইয়েস। অ্যাটোজ স্পোর্টস এ আসার পর অ্যাটোজে খেলতে, খেলতে একটা টাইম গেল যে নোডা স্কোয়াড অফ করে দিবে তার ভার্সিটির প্রেশারের জন্য। হুম, নোডা যে ছিল উনি লিডার ছিল। দেন ওইখান থেকেই আর্থকোয়াকে গেলাম টিম আর্থকোয়াক। টিম আর্থকোয়াকে যাওয়ার পরে ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ থেকে আনঅফিসিয়াল একটা টুর্নামেন্ট আসলো সবথেকে বড় ছিল ওই টাইমে। হুম, দেন ওইটা আমরা খেললাম। ওইটা খেলায় ফাইনালে একটু সমস্যা হয়েছিল। একটা সিনারিও ক্রিয়েট হয়ে গেছিল। তাই আমরা ফাইনাল খেলতে পারিনি। 11টা টিম ফাইনাল খেলছিল ওই টুর্নামেন্টটায়। দেন ওইখান থেকে ফয়সাল ভাইয়ের সাথে আমার কথা হয়। আমি এইচপি তে চলে যাই, হিলস প্যারাডাইস। ওইখানে খেলতে, খেলতে দেন ওইখান থেকে খেলার পর আমি এক্সট্রিম এক্সে যাই কাজী ভাইয়ের সাথে। হুম। এক্সট্রিম এক্সে যাওয়ার পর পারফরমেন্স টপ নচ ছিল আমার। আমি ভালো খেলতাম এবং টিমের পারফরমেন্সও সব ঠিক যাচ্ছিল। বাট টিমের ইন্টারনাল কিছু ইস্যু হয়েছিল। দেন সেই ইস্যুটার জন্য আমার আর কি টিম ছাড়া লাগতো। মানে আমি মোটিভ রাখছিলাম যে ল্যান্ডটা শেষ করে আমি টিম ছেড়ে দিব। হুম। দেন ওইখান থেকে জব ব্রেকার্স রিভিল করা হলো। আমি জব ব্রেকার্সে আসলাম। তারপর জব ব্রেকার্স থেকে যে এখন আপনারা আমাকে রেড অক্সে দেখেন আরএসকে কুট্টুস হিসাবে। এটাই আমার স্পোর্ট জার্নি। গেম হিসেবে এখনো পর্যন্ত আপনি কোন গেম খেলেছেন? পাবজি মোবাইল, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, ক্ল্যাশ রয়্যাল, ক্যান্ডি ক্রাশ আরো অনেক গেম খেলছি ভাই। পেস অনেক গেম খেলছি। কল অফ ডিউটি মোবাইল হুম। খেলছিলাম অল্প কিছুদিন। খুব একটা খেলা হয় নাই। বহুত গেম খেলছি আমি। তারপরে পিসির গেম বলতে গেম লাইফ আমার শুরু হয়েছিল ভাইস সিটি দিয়েই, জিটিএ ভাইস সিটি। তো এরকমই। কোর্স। আচ্ছা, তো যেহেতু অলরেডি আমরা শুনেছি যে সেখানে আপনি কডেম খেলছেন, পাবজি খেলছেন, পরবর্তীতে এফএফ খেলছেন, ক্ল্যাশ রয়্যাল খেলছেন, দেন ক্ল্যাশ অফ ক্ল্যান অলসো সেখানে খেলছেন। সো এই গেমগুলো কিন্তু কম্পিটিটিভ গেম, উই নো। সো জি, জি, সেই জি। ক্ষেত্রে কম্পিটিটিভলি খেলার জন্য আপনি ফ্রি ফায়ারটাকেই কেন বেছে নিয়েছেন? কজ আমার ফ্রেন্ড সার্কেল বেশিরভাগ ফ্রি ফায়ার খেলতো। ওদের ডিভাইস এতটা হাই ছিল না কিংবা আমার ডিভাইস এতটা হাই ছিল না। তো দ্যাটস ওয়াই ফ্রি ফায়ার খেলা হইছে। ফ্রেন্ড সার্কেল যেখানে আমিও সেখানেই অবভিয়াসলি গেম টেম খেলবো। এরকমই। এবং এইজন্য আরকি ফ্রি এই ফায়ার খেলা। এই কম্পিটিটিভ যেই ব্যাটল ফিল্ড গুলো, এই কম্পিটিটিভনেস এর সাথে আপনি পরিচিতিটা কেমনে পাইছেন আরকি? মানে পরিচিত কিভাবে হইছেন? YouTube দেখে, দেখে। YouTube এ আমি বিভিন্ন টুর্নামেন্ট এগুলা দেখতাম। দেখে আমার আইডিয়া হয় যে না গেম থেকে জাস্ট টাকা নষ্ট না, টাকা আর্ন করাও পসিবল। তো ওইখান থেকে আরকি আমার আইডিয়াটা আসে যে না আমিও চাইলে খেলতে পারবো, আমার স্কিল আছে। তারপরে ই-স্পোর্টস এ আসা। আ এবং আ আপনার এই কম্পিটিটিভ ফিল্ড এর মধ্যে, এই ই-স্পোর্টস এর মধ্যে আপনার ১ম সঙ্গী কে ছিল? ১ম সঙ্গী ই-স্পোর্টস এর দিক থেকে? হ্যাঁ, একদম শুরুতে। যার সাথে আপনি সর্বপ্রথম আমার পরিচয় হয়েছেন। আ সর্বপ্রথম তো আমার একটা ভায়া ছিল। উনি বর্তমানে মেবি আর্মিতে জব করে। এখন গেম-টেম ছেড়ে দিয়েছে। ছেড়ে উনি রিয়াল লাইফ এ আরকি পুরা ফুললি সেটেলড হয়ে গেছে। তো উনিই ছিল আরকি। উনার নাম ছিল হচ্ছে রহিম। মানে যিনি গেমের আর্মিতে নামও জাস্ট বর্তমানে রহিম ছিল। হ্যাঁ, যিনি এখন বর্তমানে আর্মিতে যুক্ত হইছে উনি একটা সময় হচ্ছে এই এফএফ এর কম্পিটিটিভ এর
ব্যাটলফিল্ডে ছিল। হ্যাঁ, হ্যাঁ। এবং উনি হচ্ছে আপনাকে এই ব্যাটলফিল্ডে আসার জন্য উদ্বুদ্ধ করে আরকি যে হ্যাঁ, এখান থেকে স্টার্ট করতে পারো। না, না আসলে ওরকম না। উদ্বুদ্ধ তো আমি আমার ফ্রেন্ড থেকে হইছিলাম। বাট উনি হুম। হচ্ছে আমার ১ম অনলাইন ফ্রেন্ড ছিল যে মানে অনলাইন গেম ফ্রেন্ড ছিল যার সাথে আমি এড হইছিলাম আরকি গেম খেলতে, খেলতে ওইভাবে। ওকে অ্যান্ড আরেকটা প্রশ্ন হচ্ছে যে কুট্টুস সেইটা মানে এতদিন যাবৎ আপনি এই কম্পিটিটিভ ফিল্ডে রয়েছেন, ফ্রি ফায়ার এর ই-স্পোর্টস ফিল্ডে রয়েছেন। তো এখনো পর্যন্ত কি আপনার ঐরকমভাবে এই কম্পিটিটিভ ফিল্ডে কোনো কারো সাথে কি তেমন কোনো গ্যাঞ্জাম অথবা ঝগড়া কি হয়েছে কিনা? অনেক হইছে ভাই। বলতে গেলে এমন কেউ নাই যার সাথে আমার গ্যাঞ্জাম-ট্যাঞ্জাম হয় না। অনেক বেশি গ্যাঞ্জাম হইছে। আচ্ছা, আবার সবথেকে ঠিকও বড় হয়ে গেছে ভেজাল এখন। কি? সবথেকে বড় ভেজাল ওরকম কোনো এমন কোনো গ্যাঞ্জাম না যেটার কারণে কারো অনেক বড় লস-টস হয়ে যাবে। বাট এরকম কোনো গ্যাঞ্জাম নাই। সব ছোটখাটো গ্যাঞ্জাম। নিজেদের ভিতরকার। আচ্ছা। আ অনলাইনে যে কুট্টুসকে আমরা দেখতে পাই, অনলাইনে যে রুদ্রকে আমরা দেখতে পাই, অফলাইনের রুদ্রর সাথে তফাৎটা কোথায়? আপনি দেখা করছেন, আপনিই বলতে পারবেন ভাই। খুব একটা তো আমার তো মনে হয় সেমই। অবশ্যই। হ্যাঁ, অবশ্য আমি দেখা করেছি। আমি সেখানে কথাটা বুঝবো। আ ওকে। সো আমি সেখানে দেখা করেছি। আমি সেটা আসলে বুঝবো। কিন্তু আমাদের অডিয়েন্স এর জন্য মানে আপনার কি মনে হয় যে আপনি অনলাইনে যেইভাবে হচ্ছে সবার সাথে মিলেমিশে দেন এভরিথিং যেইভাবে আপনার বিহেভিয়ার লাইক অফলাইনেও কি আপনি সবার সাথে ঐরকম ভাবেই সবকিছু করেন? জি, জি। আমি আরকি সবার সাথে একদম খোলামেলা মিশতে পছন্দ করি। যে যেরকম আমি তার সাথে একদম মানে মিশে যাই আরকি আমি। এতটা ইন্ট্রোভার্ট টাইপের না আমি যে মিশতেছি না কারো সাথে। চুপচাপ বসে আছি এমন না আরকি। এক্সট্রোভার্ট টাইপের আরকি। আচ্ছা, বুঝতে পেরেছি এবং আ বর্তমানে আমরা যখন ইন গেমে যাই অথবা গেমের মধ্যে যখন আমরা এন্ট্রি করি, আপনি যখন এইচপি তে ছিলেন, দেন সেখান থেকে যখন আপনি ইএক্সি তে গিয়েছেন, একটা সময় আমরা আপনাকে দেখেছি যে আপনি স্নাইপার হাতে ব্যাটলফিল্ড কাঁপিয়েছেন। পরবর্তীতে জি। আপনি আপনার রোলটাকে শিফট করেছেন। সো ওই রোল শিফটিং এর ব্যাপারে আপনি কিরকম প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন? আসলে বলতে গেলে আমার এগুলাতে খুব একটা সমস্যা হয় না। এখনো আরএচকে তে ফ্লিকার ভাই না থাকলে আমি স্নাইপার চালাই। আর ব্লেড ভাই না থাকলে আমি ফার্স্ট আসার রোলে খেলি। আর মেইনলি নেডিং রোলটা জাস্ট আমি করি নাই কখনো ওইভাবে। আর মেইনলি এখন আমি তো সাপোর্টার রোলে খেলি। আমি এক্সট্রিম এক্স এ হেলস প্যারাডাইস এ আমি রাশার হিসাবে খেলছি। এক্সট্রিম এক্স আমি স্নাইপার হিসাবে খেলছি। জেবিতে আমি মেইন রাশার হিসাবে খেলছি। এখানে এসে সাপোর্টার হিসাবে খেলতেছি। তো খুব একটা সমস্যা হয় না আমার। মানায় নিতে পারি। আ মানে আপনি প্রত্যেকটা রোলেই নিজেকে সুন্দরভাবে হচ্ছে হ্যাঁ, সেট হ্যাঁ। করতে পারেন। জি, জি, জি। আচ্ছা। আ বর্তমানে যে সিনারিওতে আপনি রয়েছেন, আপনার কি মনে হয় আপনি অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে তৈরি করতে আপনার কতটুকু সময় লাগতে পারে আরো? বাংলাদেশের সেরা অলরাউন্ডার হইতে আমার মেবি মনে হয় জাস্ট এফএফডিসি টা চ্যাম্পিয়ন মারলেই হয়ে যাবে। আর কিছু লাগবে না। আচ্ছা। সো তাহলে তো যেহেতু আপনাদের মূল লক্ষ্য, সেক্ষেত্রে এখন বর্তমানে আমরা বুঝতে পারতেছি যে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ। সো জি, জি, এর জি। পরবর্তীতে এফএফবিসি এর পরবর্তী আপনাদের যেই মাইন্ডসেট অথবা গোলটা রয়েছে সেইটা কি? যদি একটু আমাদেরকে বলতেন। সেটা হচ্ছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব আমরা। জানি আমাদের ল্যাক অফ এক্সপেরিয়েন্স আছে। আমরা খুব একটা হুম। এক্সপেরিয়েন্স গেইন করতে পারি নাই। কজ গেমটা ব্যান ছিল। বাইরে পারফর্ম করার সুযোগ পাই নাই। ফার্স্ট টাইম যাবো বাইরে পারফর্ম করতে। জানি না কতটুকু পারফর্ম করতে পারবো বাট নিজেদের বেস্টটা দিব আর বাংলাদেশকে প্রপারলি রিপ্রেজেন্ট করার ট্রাই করব। অবশ্যই এবং দেখুন যেহেতু এই ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025 এত বড় একটা মঞ্চ, যেখানে হচ্ছে আপনারা যদি উইন করতে পারেন, তাহলে আপনারা হচ্ছে ডাইরেক্ট সৌদি আরবের রিয়াদে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপে। সো এই টুর্নামেন্টের বাকি স্টেজগুলোতে আপনাদের বর্তমানে কিরকম প্রেশার ফিল হচ্ছে? প্রেশার বলতে আমরা আমরা আমাদের উপর বিশ্বাস আছে যে আমরা ভালো পারফরম্যান্স করতে পারবো। আমরা নিজেদের উপর বিশ্বাস রাখছি। ট্রাই করব যেন ভালো পারফরম্যান্স করতে পারি। প্রেশার আছে, বলব না যে প্রেশার নাই। প্রেশার আছে। মোটামুটি ভালোই প্রেশার আছে এবং প্রেশারটারে মানায় নিবো আমরা আরকি। এটাই। এবং দলগত চিন্তাভাবনাগুলো কেমন? লাইক দলের প্রত্যেকটা প্লেয়ার কিরকম চিন্তাভাবনা করছে সামনের ভবিষ্যতের দিনগুলোকে? দলে দলের প্রত্যেকটা প্লেয়ারই ডিভাইস চেঞ্জ করার প্ল্যানিং এ আছে এবং সবাই নিজের বেস্টটা ট্রাই করবে আরকি। যে সবাই চায় যাতে আমরা এফএফডিসি টা উইন হই এবং স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যাই। তো সবার মাইন্ডসেট সেমই আমাদের বলা যায়। দলের মধ্যে কি এমন কোনো ভয়ভীতি কাজ করছে যে এত বড় একটা স্টেজ যেখানে আমরা কিভাবে সবকিছু করব, এই বিষয়বস্তুগুলো নিয়ে কি কোনো প্রকার ভয়ভীতি কাজ করছে প্লেয়ারদের মধ্যে? উম বলা যায় না। কজ আমাদের সবাই নিজের উপর কনফিডেন্স রাখে যে না আমরা নিজের রোলটা প্রপারলি
কন্ট্রোল করতে পারবো এবং গেমটা আমরা প্রপারলি কন্ট্রোল করব নিজেরা। তো আমাদের খুব একটা কোনো সমস্যা হইতাছে না। আচ্ছা, বুঝতে পেরেছি। এবং একটা প্রশ্ন সেটা হচ্ছে যে উই নো কি দেখুন, আপনি যখন আপনার দলগুলো যখন শিফট করছিলেন, আপনি এইচপি থেকে জি, সরাসরি জি, ইএক্সসি তে যখন আপনি চলে যান, হ্যাঁ? আ জি। ইএক্সসি থেকে ওই সময়টায় পরিবর্তন করে রেড হকস এ না গিয়ে জেবিতে যাওয়ার পেছনের যদি গল্পটা আমাদেরকে বলতেন। তানভীর ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। উনি কল হুম, দিছিল আমাকে যে উনি জব ব্রেকার্স রিভিল করতে চায়। আমি, এমবট, চিতা এবং তানভীর ভাই এবং স্যাডনেস কে নিয়ে। তো যেহেতু আমার টিম চেঞ্জ করা লাগবে, আমি প্ল্যানিং করছিলাম যে আমি মার্বেল 616 এ যাবো এই টাইপের। হুম। বাট তখন তানভীর ভাই বলল যে টিমটায় আমরা ক্রিয়েট করি, গেম আনব্যান হওয়ার চান্সেস আছে। তো গেলাম তানভীর ভাইয়ের সাথে ওনার কথা শুনে তারপরে জবের কাছে যাওয়া এভাবেই। আচ্ছা, অ্যা একটা একটা প্রশ্ন সেখানে আপনার কাছে রয়ে গেল। সেটা হচ্ছে যে আ জেবিতে যেই রিয়েল কাহিনীটা ঘটেছে, যেটার পরিবর্তিতে আপনি যখন রেড হকস এ গিয়েছেন। সো সেই গল্পটা যদি আমাদেরকে, যদি আপনি চান তাহলে একটু সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলতেন যে মূলত কাহিনীটা কি ঘটেছিল যেখানে আপনি জেবি থেকে লিভ করে আরএচকে তে গিয়েছেন? সো বেসিক্যালি কিছু ফাইট সিনারিওর কারণে আমার আর জেবি চিতা তো হুম, গেমের বাইরে সম্পর্ক এখনো ঠিকঠাকই আছে, এমন না যে খুব খারাপ। বাট ইন গেমে আমাদের আর কি সমস্যা হচ্ছিল। তারপরে এইমবটের কাহিনী তো সবাই ক্লিয়ারলি জানে যে এইমবট টিম থেকে চলে গিয়েছিল। হুম, আহ, তো তারপরে আর কি আমার সাথে আর কি জেবি চিতা ভাইয়ের বন্ডিং মিলতেছিল না, কিছু ঝামেলা ক্রিয়েট হয়েছিল আমাদের মাঝখানে। তো তারপরে আর কি আমি ভাবলাম যে যেহেতু আর টিমে কি হইতো যে সবাই খুব একটা টাইমও দিত না গেমে, জাস্ট আমি আর তানভীর ভাই টাইম দিতাম, বাকি যে 5 জন মিলে টিম বানানো হয়েছিল তারা কেউই টাইম দিত না। মোস্ট অফ দ্য টাইম প্রক্সি প্লেয়ার্স কিংবা আমরা নিউ প্লেয়ার্সই ট্রাই করতাম, তো তাদেরকে নিয়ে হইতো না। তো আমার লাগতো যে আমার যেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে কিংবা আমার যে স্কিলটা ডেভেলপ হয়েছে ওইটা যদি আমি ভালো কোনো জায়গায় যাই করতে দিতে পারি, আমার যে লক্ষ্য যে আমার চ্যাম্পিয়ন হওয়া লাগবে, তো ওইটা আরো ভালো হবে। তারপরেই আমার আরএইচকে তে আসা। আরএইচকে নিয়ে উনাদের সাথে কথা বলা, দেন উনারা বলল যে তুমি আসতে পারো, তারপর আসা আরএইচকে তে। অবশ্যই। এবং সেক্ষেত্রে আপনি যখন এইচপি তে ছিলেন, সেই এইচপি জি। থেকে আপনার ইএক্সি তে আসার পেছনের গল্পটা যদি একটু বলতেন। এইচপি থেকে ইএক্সি তে আসার পিছনে খুব একটা রিজন নাই। আমার এক্সট্রিম এক্স এর টিমের বন্ডিংটা ভালো লাগতো, যে না আসলে খুব ক্লোজ ওনারা, এখনো আমার সাথে অনেকটা বেশি ক্লোজ। আমরা দিনের বেশিরভাগ টাইম একই সাথে স্পেন্ড করি। আমি ইএক্সি রাহাত, রাহাত আমার খুব ক্লোজ ছোট ভাই। হুম। তো ওইভাবেই আর কি আমাদের বন্ডিং এখনো আছে। বাট ওই যে এইচপি থেকে যেই চলে গেছিলাম এই জন্যই যে এক্সট্রিম এক্স আর কি ভালো হবে আমার, দ্যাটস ওয়াই। আচ্ছা। সো আ যেহেতু বর্তমানে আমরা জানি যে অ্যাজ এ গোল্ডেস্ট অ্যান্ড ওল্ডেস্ট রাইভাল হিসেবে আমরা বাংলাদেশে টিম রেড হকস এবং ইএক্সি কেই দেখি। সো ইএক্সি কুট্টুস এবং আরএচকে কুট্টুসের মধ্যে ব্যবধানটা কোথায়? যেটা আপনি মনে করেন? আরএচকে কুট্টুস প্লেয়ারটা হচ্ছে সাপোর্টিভ টাইপের, সে চায় যে নিজের টিম পারফর্ম করুক, নিজের টিম ভালো খেলুক। আর ইএক্সি কুট্টুস যে প্লেয়ারটা ছিল সে চাইতো যে না নিজে নিজে অনেক ভালো খেলা, যাতে টিমের পারফরমেন্স আরো ভালো হয়। তো ওই টাইমে আমি আর কি স্নাইপার চালাইতাম কিংবা আমি বেশিরভাগ টাইম স্নাইপার চালাইতাম, বেশিরভাগ টাইম রাশিং এ খেলতাম। তো ওই টাইমে আমার রোলটা ছিল হচ্ছে নিজের উপরে, যে আমি ভালো খেলবো হ্যান ত্যান এই টাইপের ছিল, যে আমার কিল লাগবে। বাট এখন তো আমার কিলের এতই নেই, সাপোর্টার হিসেবে সাপোর্টিভ খেলা বেশি ট্রাই করি। আচ্ছা। ওই টাইমে ইন্ডিভিজুয়াল প্লেয়ার হওয়ার ট্রাই বেশি করতাম, আর এই টাইমে চ্যাম্পিয়ন হওয়ার ট্রাই বেশি করি, এইটাই। মাইন্ডসেটের পরিবর্তন যেটা আপনি বলতে জি, চাচ্ছেন। জি, মাইন্ডসেটের পরিবর্তন আরকি। ওই সময় একটা মাইন্ডসেট ছিল, এখন আবার অন্য আরেকটা মাইন্ডসেট সেখানে আপনি বানিয়ে নিয়েছেন। জি, জি। তো নরমালি হচ্ছে আ যখন আপনি ইএক্সি তে খেলতেন, তখন ইএক্সি এর লাইনআপ এর মধ্যে যে কম্বিনেশনটা এবং বর্তমানে ইএক্সি এর লাইনআপ যে কম্বিনেশনটা মোটামুটি কিন্তু আমরা সবাই অবজার্ভ করি গেমগুলো। সো সেই ক্ষেত্রে আপনার পার্সোনালি কোথায় মনে হয় যে আগে কোথায় ভালো ছিল, অথবা বর্তমানে তারা কোথায় ভালো রয়েছে, অথবা আগে কোথায় ল্যাকিংস ছিল, অথবা বর্তমানে কোথায় ল্যাকিংস রয়েছে? আ আমি বলব বর্তমানের ইএক্সি টিমটা বেশি স্ট্রং, কজ তাদের কাছে এখন ইএক্সি মিথলা আছে, যেটা আমার টাইমে আমি উনাকে পাই নাই। হয়তো আমি যদি মিতুল ভাইকে পাইতাম তখন ইএক্সি পারফরম্যান্স থাকতো আরো টপ নচ। কজ হুম, উনি স্নাইপিং করতো, আমি রাশে খেলতাম। বন্ডিংটা আমাদের আগে থেকে ভালো ছিল, যে মিতুল ভাই থাকলে খেলা ভালো হইতো। উনি খেলতো, খুব কম হুম, খেলতো বাট খেলতো। তো ওই টাইমের আমি প্লেয়ারদের কম্বিনেশন, ওই টাইমে কে কে খেলতো, ইএক্সি রাফিম খেলতো, ইএক্সি হুম। রাহাত, আমি আর কাজী ভাই। তো ওই টাইমের টিম থেকে এখনের যে টিমটা ওইটা বেশি অ্যাপ্রিসিয়েবল, এই টিমটা বেশি ভালো।
আচ্ছা। এবং কিছুদিন যাবৎ কিন্তু সেখান থেকে অনেক প্রশ্ন আসতেছে যে নরমালি রেড হকস কি তাদের 5th ম্যান কি পরিবর্তন করবে নাকি হচ্ছে কাফি ভাইকেই রাখবে? সো এইটা নিয়ে যদি অডিয়েন্সে লক্ষ্য করে কিছু বলতেন যে 5th ম্যান কি আদৌ পরিবর্তন হচ্ছে নাকি সেম লাইনে না কিছু না, হবে? ফিফথ ম্যানে কোনো পরিবর্তন হবে না, ফিফথ ম্যানে কাফি ভাই থাকবে। কাফি ভাই ওনার জায়গা থেকে উনি খেলাটা কন্টিনিউ করে জি যাবেন, জি তাই তো? জি 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 জি। ওয়েল অবশ্যই একটা দুর্দান্ত পডকাস্ট সিরিজ কিন্তু সেখান থেকে আমরা ওভারঅল কন্টিনিউ করলাম। গাইস সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরোটি সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য এবং পুরোটা সময় জুড়ে আর কুট্টুস একেএ তাহসিন হাসান রুদ্র সেখানে কিন্তু আমাদের সাথে পুরোটি সময় জুড়ে উনি ছিল। যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা পেজটি ফলো করেননি তাড়াতাড়ি করে কিন্তু সাবস্ক্রাইব এবং ফলোটা ডান করে ফেলুন এবং পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য আরো একবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কুট্টুস আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এবং গাইস এর পরবর্তী এপিসোডে আপনারা কাকে দেখতে চান অবশ্যই কিন্তু আপনারা সেখানে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যাকে দেখতে চান অবশ্য তার উপরে ডিপেন্ডস করে আপনাদের কমেন্টসের উপরে ডিপেন্ডস করে হয়তোবা পরবর্তী এপিসোডে নিয়ে আসা হবে। সো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না যে লেটস টক ফ্রি ফায়ার এই পডকাস্ট সিরিজের 3rd এপিসোডে কোন অ্যাথলিটের সাথে আপনারা কথোপকথনগুলো দেখতে চান অবশ্যই কিন্তু জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।